আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এফএক্স 991 ইএস প্লাস ক্যালকুলেটরটি ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। আমরা এর আগে সবাই এমএস ক্যালকুলেটর ইউজ করেছি, সেটার সাথে এর বেসিক কিছু ডিফারেন্স আছে। আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার এবং এই ক্যালকুলেটরে আলাদা যে যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার। আসলে আমরা এই ক্যালকুলেটরটি সব কিছু সম্পর্কে জানবো না, যে আমাদের সিলেবাস বহির্ভূত অনেক অপশান এই ক্যালকুলেটরে রয়েছে যেগুলো আমাদের আসলে বর্তমানে জানার কোনো প্রয়োজন নেই। আমরা চেষ্টা করব যেগুলো আমাদের এইচএসসিতে এমসিকিউতে অথবা অ্যাডমিশানে কাজে লাগবে সেই জিনিসগুলো সম্পর্কে তুলনামূলক জানতে। তা চলুন শুরু করা যাক। এই ক্যালকুলেটরটি প্রথমেই আমরা ক্যালকুলেটরের মোড সম্পর্কে জানব। আমরা নর্মাল যে যোগ বিয়োগ করব এই ক্ষেত্রে আমাদের মোডকে অলওয়েজ কম্পিউট মোডে রাখবো, 1 নাম্বারে যেটা এই মোডে রাখবো। আর যদিও আমরা কখনো অন্য কোনো মোডে গিয়ে থাকি, সো সেই মোডে আমাদের কাজ করা শেষ হয়ে গেলে দেন আমরা আবার এই মোড ক্লিক করে 1 ক্লিক করে আমরা কম্পিউট মোডে ব্যাক আসবো। আচ্ছা, আর একটা জিনিস, এই ক্যালকুলেটরে আমরা ডিগ্রিতে কাজ করতে চাই নাকি রেডিয়ানে কাজ করতে চাই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ দুইটা ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন অ্যান্সার। এই যে ক্যালকুলেটরের মাথার উপরে ম্যাথ এবং আর লেখা আছে, সো এখন আর মানে হচ্ছে রেডিয়ানে আছে আর ম্যাথ লেখা থাকবেই, আর মানে হচ্ছে রেডিয়ানে আছে। এখানে আমরা নর্মালি আমার ক্যালকুলেটরটি আমি রেডিয়ানে নিয়েছিলাম তাই আর লেখা আছে। যাদের ক্যালকুলেটরটি সদ্য ওপেন করা তাদের সবারই আশা করি ডি লেখা থাকবে। তারপরে আমরা দেখব কিভাবে ডি থেকে আরে যাইতে হয় বা আর থেকে ডিতে যাইতে হয়। সো আমরা যেহেতু রেডিয়ান সিলেক্ট করতে চাই, সেট করতে চাই, সো আমরা সেট যাব। কিভাবে যাব? সেট যেহেতু বাদামি রঙে লেখা আছে, সো শিফট দিয়ে আমরা এই মোডের বাটনটা ক্লিক করলে সেট হবে। সো শিফট দিয়ে আমরা সেট গেলাম। এবার দেখলাম এখানে অনেকগুলি অপশান আছে, সো আমরা এত কিছুতে আপাতত না যাই। আমরা দেখি 3 নম্বরে আছে ডিগ্রি এবং 4 নম্বরে আছে রেডিয়ান। সো 3 নম্বরে দিলে আমাদের ক্যালকুলেটরটি ডিগ্রিতে সেট হয়ে গেল। আমরা দেখি এখানে এখন ডি লেখা আছে। আবার সেমভাবে আমরা যদি 4 নম্বরে দিই তাহলে এখানে রেডিয়ান আর লেখা থাকবে। সো এইভাবে আমরা ডিগ্রি এবং রেডিয়ানে নিয়ে যেতে পারি। এবং এইখানে আমরা এই আর অবস্থায় আমরা যে কোনো যদি আমরা সাইন 1 বসাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালকুলেটর ধরে নিচ্ছে সাইন 1 রেডিয়ান, নট সাইন 1 ডিগ্রি। ঠিক আছে, সাইন কিন্তু ধরে নিচ্ছে যে সাইন 1 রেডিয়ানের মান এত। ঠিক সিমিলারলি আমরা যখন এইটাকে ডিগ্রিতে বসাবো তখন কিন্তু সাইন ধরে নিবে সাইন 1 মানে সাইন 1 ডিগ্রি। দুইটার মান কিন্তু ভিন্ন। সো আমাদের পরীক্ষার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর সব থেকে ভালো হয় যদি আমরা চিন্তা করি এগুলো খুব রিস্কি হয়ে যায়, ঝামেলায় যাব না, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার উপায় আমরা সবাই জানি, π/180 দিয়ে গুণ করতে হয়। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে গেলে 180/π দিয়ে গুণ করতে হয়। এগুলো আমরা সবাই জানি, 9-10 থেকেই আমরা এগুলো শিখে এসেছি। সো আমরা এখানে আজকে শুরু করি হচ্ছে ইকুয়েশন সলভ করা দিয়ে। প্রথমে আমরা আসি, যদি আমরা নর্মাল এক চলকের ইকুয়েশন সলভ করতে চাই। এখন এটা শুনে অনেকের মনে হতে পারে এক চলকের ইকুয়েশন আবার সলভ করার কি আছে, এটা তো ইজি, পানির মতো। আসলেই পানির মতো ইজি, বাট তারপরেও অনেক সময় কনফিউশনে অথবা মানে একটু কমপ্লেক্স আকারে দেওয়া থাকলে মনে হয় যে কিভাবে করি। তা চলুন আমরা কিছু উদাহরণ দিয়ে শুরু করি। আমাদের প্রথম উদাহরণটি আছে tan 3x/5 ইকুয়ালস টু 5 হলে x ইকুয়াল টু কত। এটাকে আমরা রেডিয়ান আকারেও দেখব আবার ডিগ্রি আকারেও দেখব উত্তরটা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের ক্যালকুলেটর যেহেতু আপাতত ডিগ্রি মোডে আছে, সো আমরা ফার্স্টে ডিগ্রি মোডটাই দেখি। আমরা কীভাবে সলভ করব? আমাদেরকে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে বসাই tan, যেহেতু ভগ্নাংশ তাই 3 এবং এক্স দিব। যে কোনো চলককে আমরা এক্সই ধরবো। যদি এখানে যদিও এক্স আছে, যদি এক্স নাও থাকতো, এইচ থাকতো বা অন্য কিছু থাকতো, ল্যামডা থাকতো, গামা থাকতো, সেটাকে আমরা এক্স ধরে নিয়েই করতাম। সো আলফা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলে এক্স আসলো, নিচে নামলাম, 5 দিলাম, সাইডে সরলাম,
দেন ব্র্যাকেট দিলাম। এই ক্যালকুলেটরটির ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে, যে আসলে কোথায় আমরা সাইডে যাব, কোথায় ব্র্যাকেট দিব, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এই জিনিসটা অনেকেরই সমস্যা হয়, এবং এই একটা ব্র্যাকেট বা মানে যোগ আমরা অন্য জায়গায় দিতে, এক জায়গার জায়গায় অন্য জায়গায় দিয়ে ফেললে আমাদের কিন্তু অ্যান্সার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো, আর এগুলো নিয়ে আসলে ভয়ের কিছু নেই, কিছুদিন একটু প্র্যাকটিস করলেই এগুলা একদমই নখদর্পণে হয়ে যাবে। যাই হোক, ইকুয়েশনে আমাদের ছিল tan 3x বাই 5 ইকুয়ালস টু 5। এখন আমরা ইকুয়ালস টু কীভাবে আনবো? ইকুয়ালস টুর জন্য আমরা দেখব ক্যালক সাইনের উপরে ইকুয়ালস টু একটা আছে রেড কালার, সো আলফা দিয়ে রেড কালারে এইটা দিলে আমাদের ইকুয়ালস টু আসলো। ইকুয়ালস টু আমাদের ছিল 5, সো আমরা 5 বসাবো। এখন ইকুয়েশনটা আমাদের বসানো হয়ে গেছে, এখন আমরা এটাকে সলভ করব। সলভ আছে হচ্ছে ক্যালকের উপরে বাদামি কালারে, সো শিফট ক্যালক। এখন লেখা আছে সলভ ফর এক্স। এই জিনিসটা আমাদেরকে একটু মন দিয়ে বুঝতে হবে। এখানে বোঝাতে চাচ্ছে সলভ ফর এক্স ইকুয়ালস টু হোয়াট। আমরা এক্স ইকুয়ালস টু, মানে এক্স ইকুয়ালস টু ঠিক না, আমরা এক্স এর যে মানটা চাই সেইটাকে আমরা চাই যে জিরোর রেসপেক্টে কিছু আসুক। বিষয়টা হচ্ছে এমন যে ক্যালকুলেটর আমাদের বোঝাতে চাচ্ছে যে আমরা কোন পথে যাব। আমরা এখানে 300 দিলেও আমাদের অ্যান্সার কিন্তু আসবে, কিন্তু ক্যালকুলেটর আগে চিন্তা করবে 300-র দিকে, 300 সব থেকে কাছে কোন মানটা আছে সেটা চেষ্টা করবে। দেন আমরা যদি 200 দিই তাহলে আরও একটু তাড়াতাড়ি হবে, 100 দিই আরও তাড়াতাড়ি হবে। এই কারণে আমরা চেষ্টা করবো, আমরা তো জানি না যে এক্স এর মানটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে, বা ধনাত্মক আসবে নাকি ভগ্নাংশ আসবে নাকি পূর্ণ সংখ্যা আসবে। সো আমরা জিরোকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে জিরোর রেসপেক্টে যদি করতে চাই, তাহলে আমরা সলভ ফর এক্স এর এখানে 0 বসাবো, ইকুয়ালস টু দিব। এবার এই ইকুয়ালস টু দিব, কারণ এখন আমরা সলভে যাইতে চাই। এখন কিন্তু আর আমরা ইকুয়ালস টু সাইন দিতে চাই না, ওখানে আমরা ইকুয়ালস টু সলভ করতে চাই। সো ইকুয়ালস টু দিলাম, ক্যালকুলেটর সলভ করতেছে, একটু সময় লাগবে। আমাদের চলে এসেছে এক্স ইকুয়ালস টু 431 ডিগ্রি, কারণ আমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে ছিল। এবং দেখুন এখানে লেখা আছে এল মাইনাস আর ইকুয়ালস টু 0, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, বা লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 0। তার মানে আমাদের ইকুয়েশনটি সঠিক, 100% সঠিক অ্যান্সার এসেছে, যা 431 ডিগ্রি। এখন এই সিমিলার অঙ্কটি যদি আমি ডিগ্রি মোডে চাই না, রেডিয়ান মোডে করতে চাইতাম, তাহলে আমাদেরকে কি করতে হতো? শুরুতে আমাদের সেট আপ করে নিতে হতো রেডিয়ান মোডে, এবং আমাদের ইকুয়েশনটি আমরা বসাতাম বসানোর পরে আমরা যে মানটা পেতাম এটা আমরা রেডিয়ান মোডে পাবো, কারণ আমরা এখন রেডিয়ান মোডে, রেডিয়ানে এসেছে 7.52। সো আমরা বুঝলাম প্রথম ইকুয়েশনটা আমরা কীভাবে সলভ করতে পারি। এবং আমি বারবার বলেছি আমরা নর্মালি ডিগ্রি মোডে কাজ করি, সো আমাদের সেট আপ করে নিব অলওয়েজ ডিগ্রিতে। যদি কখনো আমাদের প্রশ্নে রেডিয়ান চাই, সেক্ষেত্রে আমি রেডিয়ানে করে নিব, অথবা π/180 দিয়ে করে নিব। আমি জাস্ট দেখানোর জন্য দুইটাই দেখালাম। এখন এরপরে আমাদের একটা ইকুয়েশন আছে, দেখেন t-5 ইজ ইকুয়ালস টি বা বাই 95 - 5 ইকুয়ালস টু 30 - 0 পাই 100 - 0। আমরা ফিজিক্সে অনেক অঙ্কে এরকম মান বসানোর পরে এমন পাই। সো এই জিনিসগুলো আসলে ক্যালকুলেটরে সলভ করার কোনো দরকার নেই, এই জিনিসটা কিন্তু মুখে মুখে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। কীভাবে সলভ হয়ে যায় দেখেন, ডান পাশে কি কি আছে? 30/100, যে 10 দিয়ে কাটাকাটি করি বা একটা 0 কেটে দিই, তাহলে কি 3/10। এই পাশে 95/5, 95 - 5 নিচে, সো তার মানে কি 90 এই পাশে যে 3-এর সাথে গুণ হয়ে গেল, 3 নং 27, 270/10, 0 আরও একটা কেটে দিলাম, তাহলে 27। আর t-5 ইকুয়াল টু 27 দাঁড়ালো, তাহলে সো t ইকুয়াল টু দাঁড়াইলো 27 + 5, তার মানে 32। এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে বসে সলভ করতে চাইতাম, তাহলে কিন্তু আমাদের সময় আরও বেশি লাগতো, আমরা কিন্তু মুখে মুখে এই জিনিসটা আরও তাড়াতাড়ি সলভ করতে পারলাম। এই কারণে আমরা সবসময়ই যে ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হব, বিষয়টা এমন না। আমরা চেষ্টা করব বা আমরা বুঝবো যে এই জিনিসটা আমি মুখে সলভ করতে পারি কিনা। পরের ইকুয়েশনটাও যদি আমি দেখি, এই টাইপের ইকুয়েশন সলভ করার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে যেহেতু পাওয়ারে এক্স আছে, আমি তো কোনো কিছু ইকুয়ালস টু বসাইতে পারতেছি না। সো আমরা এই টাইপেরগুলোতে আমরা সবাই জানি আমরা লন নিয়ে আসি বা লগ নিয়ে আসি। যদি ল নিয়ে আনি, সো লন আনলে একরকম হয়, লগ আনলে একরকম হয়, বাট অ্যান্সার কিন্তু সেম আসবে। সো
সো যদি আমি লগ আনি তাহলে লগ আনলে আমরা কি দুই উভয় পক্ষে লগ আনলাম, লগ আনলে আমাদের আসলো কি লগ 6⁻x ইকুয়াল টু লগ 10.837। এখন আমরা জানি লগের ভিতরে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে কি আসবে, হয়ে যাবে কি x log 6 ইকুয়াল টু 10.837। এখন আমি x ইকুয়াল টু বলতে পারি 10 log 10.837 ডিভাইডেড বাই বাম পাশ থেকে যায় ডান পাশে ভাগ হয়ে যাবে log 6। আমি কিন্তু এটা মুখে মুখে করতে পারি এবং জাস্ট এই log 10.837 বাই log 6 বসালেও আমাদের x এর মান আসবে। আবার আমরা মনে করেন আপনি মুখে এত কিছু করতে পারেন না, সো আপনি ডিরেক্ট এই জিনিসটা ক্যালকুলেটরে বসাও x ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু 0 বসাবেন, যেভাবে দেখিয়েছি সেভাবে সলভ করতে পারেন। চলুন দেখি কিভাবে করা যায়। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশনটি হচ্ছে 6⁻x, তাহলে 6 এর জন্য আমরা টু দি পাওয়ার ইয়েটা দিব, দিয়ে এখানে আমরা আলফা এক্স ইকুয়ালস টু বাটন দিব আলফা দিয়ে। এই যে আমি কিন্তু ভুলটা করে ফেললাম, এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এক্স ইকুয়ালস টু না 6⁻x ইকুয়াল টু, তার মানে আমাদেরকে নেভিগেশন বাটনটা দিয়ে ডান পাশে সরে এসে তারপর ইকুয়ালস টু দিতে হবে। তাহলে ঠিক করে দিলাম আমি, ইকুয়াল টু আসে হচ্ছে 10.837। এইটা ইকুয়ালস টু আমাদেরকে বের করতে হবে। এখন ইকুয়ালস টু বের করতে বলতে তো হবে না, সলভ করতে হবে আর কি। আসলে প্রথমে দিলাম সলভ ফর এক্স, এক্স ইকুয়াল টু আমরা ইনিশিয়াল ভ্যালু 0 দিব। এখানে যে 7.52 এটা কিন্তু আমাদের গত মানে প্রশ্নটার অ্যান্সার ছিল, অলওয়েজ ওইটাই লেখা থাকে, কিন্তু আমরা এখানে এসব চিন্তা না করে 0 দিব, ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে ইকুয়ালস টু দিব। দেন আমরা দেখব সলভ হয়ে আমাদের এক্স এর মান চলে আসবে। একটু সময় দিতে হবে। আমরা পরীক্ষার হলে দুইটা ক্যালকুলেটর নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে এই ক্যালকুলেটরটি দিয়ে সলভ করার সময় আমি অন্য অঙ্ক অন্য একটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিতে পারি। সো আমি একসাথে দুইটা অঙ্ক ফোকাস করতে পারবো যদি দুইটা ক্যালকুলেটর থাকে। যাই হোক, এমসিকিউ এর ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখন তাহলে আমাদের এই ক্ষেত্রে এক্স এর মান চলে আসছে এক্স ইকুয়াল টু 1.32999, সো 1.33 বসাই দিতে পারি। চলুন আমরা আরেকটা অঙ্ক দেখি। ফিজিক্সের আমাদের তেজস্ক্রিয়তার অধ্যায়ে এই টাইপের ম্যাথ অনেক কমন আছে, যে 20 ইকুয়ালস টু 50 e টু দি পাওয়ার 1 - 1.5 ল্যামডা হলে ল্যামডা ইকুয়াল টু কত, এরকম টাইপের ম্যাথ আমরা করে থাকি। সো এই টাইপের ম্যাথ করার জন্য আমরা যেভাবে ক্যালকুলেটরটি ইউজ করব, সো এখানে আমরা লন নিয়ে এসে করতে, লগ বা লন নিয়ে এসে করতে গেলে সময় একটু বেশি লাগবে, বা অথবা আপনার একটা জায়গায় একটু রাফে করে নিতে হবে, কারণ মুখে মুখে সবাই অনেক সময় পারবে না। সো আমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাই, তো ক্যালকুলেটারে আমি এভাবেই বসাবো ডিরেক্ট। প্রথমে বসাবো 20 ইজ ইকুয়ালস টু 50 ই টু দি পাওয়ার আছে এই যে এইখানে ই টু দি পাওয়ার -1.5 এক্স। ওকে, এখন আমরা সলভ করব। সলভ, ইনিশিয়াল ভ্যালু দিব 0 ইকুয়ালস টু দিব, ম্যাথটা সলভ হচ্ছে। সলভ হয়ে আমাদের ল্যামডার একটা মান চলে আসবে, যে ল্যামডার মান এসেছে হচ্ছে 0.61। এবং এই যে লেফট মাইনাস রাইট ইকুয়াল টু 0, এটার মানে হচ্ছে আমাদের অ্যান্সার 100% সঠিক, আমাদের অ্যান্সারে কোনো ইরর নাই। আচ্ছা, আমাদের ক্যালকুলেটর এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করেছি এগুলো সবগুলাই কিন্তু একঘাতী সমীকরণ ছিল এবং একটাই চলক ছিল। এখন আমরা দেখি যদি দ্বিঘাতী সমীকরণ, এইখানে দেখুন এর পরের প্রশ্নটায় আমাদের মহাকর্ষ অভিকর্ষ দিয়ে আসতে পারে বা স্প্রিং দিয়ে আসতে পারে, যে কি mg ইন্টু এইচ প্লাস এক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এম এইচ কে এর মানটান দেওয়া আছে, আমাদের বের করতে হবে এক্স ইকুয়াল টু কত। এখন এক্স কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণে, সো দ্বিঘাত সমীকরণটা এভাবে দিয়ে ক্যালকুলেটারে করলে ক্যালকুলেটার এটা সহজে বের করতে পারে না। ক্যালকুলেটার প্লাস মাইনাসের দুইটা মানে যে কোনো একটা শো করে, সো আমাদের তো দুইটা মানই লাগবে। সুতরাং আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য ক্যালকুলেটারে বেসিক একটা ফরম্যাট সেভ করা আছে ইকুয়েশন মোডে। সো আমরা এখন মোডে যাব, মোডে যে 5 নাম্বার ইকুয়েশন, সো 5 দিব। দেওয়ার পরে প্রথমটা দেখব এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি আকার ফর্ম, তার মানে এটা হচ্ছে দ্বিচলকের সমীকরণ। তারপর আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ডি, এটা ত্রিচলকের সমীকরণ। এরপর আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাতী সমীকরণ, এবং আমাদের কিন্তু এইটাই লাগবে
প্রশ্ন যদি আমরা দেখি। সো কিন্তু আবার আমরা দেখি প্রশ্নে কিন্তু ডিরেক্ট এই ফরম্যাটটা নাই, কিন্তু আমাদেরকে এই ফরম্যাটটা সাজায় নিতে হবে। কিভাবে? আমরা কিন্তু এমজি দিয়ে যদি গুণ করি তাহলে থাকে mgh প্লাস mgx ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এবার আমরা সবগুলাকে ডান পাশে যদি নিয়ে যাই তাহলে কি থাকে? হাফ কে এক্স স্কোয়ার মাইনাস mgx মাইনাস mgh ইকুয়ালস টু 0। তাহলে আমার এক্স স্কোয়ারের সহগ কত? হাফ কে, তারপর শুধু এক্স এর সহগ কত? আমি এই যে এই ফরম্যাটটার সাথে মিলাবো। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে হাফ কে, এক্স এর সহগ হচ্ছে mg মাইনাস mg। জিনিসটা মনে রাখতে হবে, কিন্তু আমরা কিন্তু ডান পাশে নিয়ে গেছি, সবগুলাকে এক পাশে নিয়ে যাইতে হবে। সো এক্স এর সহগ হচ্ছে mg আর ধ্রুবক পদটা হচ্ছে mgh। সব কিছুর মান জানি। এটা যখন আমরা এই যে এখানে এবারে যে 3 দিলাম, 3 দিয়ে এর মান আমরা বসাবো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, মানে হাফ কে, তাহলে 0.5 ইন্টু কে এর মান দেওয়া আছে আমাদের 1400। সো বসালাম 1400 গুণ বি এর মান আমরা বসাবো হচ্ছে মাইনাস mg, তাহলে দিলাম মাইনাস ইন্টু এম এর মান দেওয়া আছে 0.3 গুণ এইচ এর মান mg 9.8 দিলাম। আর সির মান আমাদের দেওয়া আছে হচ্ছে মাইনাস mgh। সো মাইনাস বসালাম, এম এর মান 0.3, জির মান 9.8 ইন্টু এইচ এর মান 5। আমাদের এক্স এর দুইটা মান শো করতেছে। x1 ইকুয়াল টু হচ্ছে 0.147, x2 ইকুয়ালস টু মাইনাস 0.142। সো এক্স এর যে মানটা আমরা লাগবে, যদি দুইটা মানই আমাদের ইউজ করা যায় তাহলে দুইটা মানই ইউজ করবো। আমরা এটা তো বুঝবোই কখন ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে, আবার কখন শুধু ধনাত্মক হয় বা শুধু ঋণাত্মক হয়। এখন কথা হচ্ছে আমরা আবার নর্মাল মুডে ব্যাক যেতে হবে আমাদের কম্পিউট মুডে। সো আবার আমরা মুডে গিয়ে যাব এবং এখান থেকে 1 দিলে কম্পিউট মুডে ব্যাক করে গেলাম। আচ্ছা, এরপরে আমরা এভাবে হচ্ছে, এছাড়া আমরা এই যে ইকুয়েশন মুড থেকে আরও যেগুলো আমাদের ছিল সেগুলো, যে যদি 2 চলক 3 চলক থাকে সেগুলো আমরা করব। তবে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের যদি 2 চলক হয় বা 3 চলক হয়, সো 3 চলক দিয়ে আমি উদাহরণটা বলি। 3 চলক যদি হয় তাহলে এক্স ওয়াই জেড এর সহগগুলা কিন্তু বাম পাশে এবং যে ধ্রুবক পথটা সেটাকে কিন্তু আলাদা পাশে রাখতে হবে এবং সেই অনুযায়ী চিহ্ন দিব। আমরা কিন্তু যদি সবগুলাকে বাম পাশে এনে বা সবগুলাকে ডান পাশে এনে করি তাহলে কিন্তু হবে না, যখন আমাদের 3 চলক বা 2 চলক থাকবে। আবার যখন আমাদের পাওয়ার থাকবে, মানে দ্বিঘাত বা ত্রিঘাতী সমীকরণ থাকবে, তখন কিন্তু সবগুলাকেই এক পাশে এনে অপর পাশে 0 রাখতে হবে। সো এই জিনিসটা ক্যালকুলেটার কোন ফর্মে মনে রাখতেছে, কোন ফরম্যাটে ক্যালকুলেটর সেভ করা থাকে, সো এই জিনিসটা কিন্তু আমরা বুঝে তারপরে বসাবো। এই জিনিসটা কিন্তু বুঝে না বসালে চিহ্ন উলটপালট হবে, মান উলটপালট হবে। আর যখন আমি ত্রিঘাত সমীকরণ করব, সো আমি যদি দেখাই একটা ত্রিঘাত সমীকরণে, এটা প্রথমে এক্স এর সহগ, এখানে ওয়াই, প্রথম সমীকরণের এক্স এর সহগ, প্রথম সমীকরণের ওয়াই এর সহগ, প্রথম সমীকরণের জেড এর সহগ। এরপরে আবার কিন্তু আমাকে ডানে গিয়ে ধ্রুবক পদটা বসাতে হবে। অনেক সময় আমরা বুঝি না ডিটা কোথায় বসাবো, সো সেই জন্য আমি দেখা দিলাম। এটা পরেরটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের জন্য, আর তারপরেরটা হচ্ছে 3 নম্বর সমীকরণের জন্য, কারণ 3টা চলক থাকলে তো আমাদের 3টা সমীকরণই লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা আবার কম্পিউট মোডে ফিরে যাই এবং আমাদের পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলছে কোনো বস্তুকে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখানে কিন্তু আমরা এইচের যে সরাসরি সূত্র ছিল সেইটা ইউজ করলে হবে না। কারণ কি? কারণ এখানে 8 কিলোমিটার পার সেকেন্ড আমি অনেক জোরে মারতেছি। সো এটা কিন্তু কিছু দূর যাওয়ার পরে এর জি কিন্তু আর সেই ভূমির মতো থাকতেছে না, এর জি কিন্তু 9.8 থাকতেছে না, এর জি কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ আমরা জানি এক সেকেন্ডে ও 8 কিলোমিটার যাচ্ছে, তাহলে 8 কিলোমিটার উপরে কিন্তু জি সমান না। পাহাড়ে উঠলেই কিন্তু জি মানে অন্যরকম হয়ে যায়, কমে বা বাড়ে না, অ্যাকচুয়ালি কমে। যাই হোক, এটার জন্য আমরা ইকুয়েশন দাঁড় করিয়ে সলভ করে আমরা পেয়েছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এখন আমরা এই ইকুয়েশনটা মুখস্থই রাখবো মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের জন্য। সো মুখস্থ রাখলে এখন আমি কিন্তু এইখানে দেখুন আমি ভি এর মান দেওয়া আছে 8 কিলোমিটার পার সেকেন্ড, জি মুখস্থ, আর মুখস্থ, এম মুখস্থ, আমার লাগবে শুধুমাত্র এইচ। সো আমি এটা কিভাবে ডিরেক্ট ক্যালকুলেটর বসাতে পারি। এখন আমার কথা হচ্ছে জি এর মান, এম এর মান
আর এর মান, তিনটাই কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। এম এর মান হচ্ছে পৃথিবীর ভর, আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর জি এর মান তো মহাকর্ষীয় ধ্রুবক সবাই জানি। তারপরও আমি জাস্ট ছোট্ট একটা জিনিস একটু দেখাই দিব, যেটা খুবই মানে দরকারি না, অ্যাকচুয়ালি খুবই অদরকারি, কিন্তু তারপরেও আমি দেখাই দিই যে আমাদের ক্যালকুলেটরে কিছু কনস্ট্যান্টের ভ্যালু সেভ করা থাকে। সেই কনস্ট্যান্টগুলোকে আমাদের প্রত্যেকের ক্যালকুলেটরের পিছে একটা কাগজ থাকে, পিছে ব্যাক কভারের ভিতরের দিকে একটা কাগজ লাগানো থাকে। সো সেইখানে আমরা দেখব যে প্রথম প্যারাতে আছে, প্রথম যে টেবিলটা সেটা হচ্ছে সায়েন্টিফিক কনস্ট্যান্টস, যেটাকে আমরা Shift 7 দিয়ে আমরা সেখানে প্রবেশ করতে পারি। তাহলে Shift 7 দিলে এখানে 1 থেকে 40 পর্যন্ত 40টা কনস্ট্যান্টের মান আছে। যদি আমরা জি এর মান কত ভুলে যাই, জি আছে হচ্ছে 39 নাম্বারে, সো আমরা প্রথমে এখানে 39 দিব, দিলে দেখব জি চলে আসছে। এবার ইকুয়ালস টু দিলে আমরা দেখব জি এর মানটা এসআই এককে। সো এইভাবে আমরা কনস্ট্যান্ট, মানে যদি মনে না থাকে পরীক্ষার হলে, এখানে যে কনস্ট্যান্টগুলো দেওয়া আছে এগুলো সব কম বেশি আমাদের সবারই মুখস্থ, তারপরেও যদি কোনোটা লাগে এক্ষেত্রে আমরা ইউজ করে নিতে পারি। যাই হোক, এখন আমরা এই সমীকরণটাতে ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে কীভাবে বসাতে হয় আমরা জানি। আমরা সবগুলোকে এসআই ইউনিটে নিব। সো 8 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে আমরা 8000 মিটার পার সেকেন্ড নিয়ে 8000 মিটার পার সেকেন্ডের স্কোয়ার ইন্টু 2 ইন্টু জি এর মান ইন্টু এম এর মান দিয়ে ব্র্যাকেট দিয়ে 1/r মাইনাস 1/r প্লাস এক্স দিব, দিয়ে আমরা ক্যালকুলেটরে সলভ করতে বলবো। সলভ করতে দিয়ে এক্স এর ইনিশিয়াল ভ্যালু 0 বসিয়ে সলভ করে ফেলবো। আমরা এটা আশা করি সবাই পারবো, কারণ আমরা এর আগে এরকম একঘাতী সমীকরণ সলভ অনেকগুলা দেখছি, সেগুলোর সাথে ব্যতিক্রমী কিছুই না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা শিখবো, যেটা হচ্ছে ইউনিট কনভার্সন। যেরকম সাপোজ আমার কাছে ইঞ্চি দেওয়া আছে যে 5 ইঞ্চি, 5 ইঞ্চি সমান সমান কত মিটার, এটা আমার জানতে হবে, বা কত সেন্টিমিটার এটা আমার জানতে হবে। সেন্টিমিটার জানলে আমি মিটারে তো যাইতেই পারবো। সো আমাদের ক্যালকুলেটারে ওই যেখানে আমরা কনস্ট্যান্ট দেখলাম তার নিচের টেবিলটাতেই আমাদের ইউনিট কনভার্সন দেওয়া আছে। সো সেটা আমরা কিভাবে করব, আমরা শিফটে যাব, দেন CONV 8 নাম্বারে আছে, 8 দিব। এখানে আমাদের 1 থেকে 40 পর্যন্ত সংখ্যা আছে। সো এখানে আমরা যে ইউনিট থেকে যে ইউনিটে যাইতে চাই, যদি আমি 01 দিই, সেক্ষেত্রে হচ্ছে আমার ইঞ্চি থেকে সেমিতে। তাহলে আমি তো এখানে কোনো কিছু বসাইনি। সো আমি যদি 5 দেই, 5 ইঞ্চি, এখানে দেওয়া আছে অ্যারো সাইন, মানে 5 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার এটা আমাদেরকে দেখাবে। আমরা এখানে দিলে দেখব 12.7 সেন্টিমিটার। 5 ইঞ্চি সমান 12.7। এরকম এখানে এরকম অনেক কিছু আছে, সেন্টি থেকে ইঞ্চি, মিটার ইঞ্চিতে, ফিট থেকে ইঞ্চি, মিটার থেকে ফিট, ইয়ার্ড থেকে মিটার, এরকম অনেক, মাইল, কিলোমিটার, আউন্স, তারপরে জুল, ক্যালভিন, ফারেনহাইট, সেলসিয়াস, অনেক কিছু, প্যাসকেল থেকে অনেক কিছু 40টা টোটাল ইউনিট কনভার্সন আছে। এবং এইটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় পরীক্ষার হলে এমসিকিউতে, বিশেষ করে ভার্সিটিতে, আমাদের এরকম ইউনিটটা উল্টাপাল্টা দিয়ে দেয়, সেখান থেকে আমাদের জানা ইউনিটে আসতে হয়। সো সেটার জন্য আমাদের এটা খুবই কার্যকরী। আচ্ছা, এবার আমরা শিখব ম্যাট্রিক্স। ওকে, ফাইন। এতক্ষণ আমরা নর্মাল ইকুয়েশন সলভিং এবং মানে জানা জিনিসগুলাই দেখতেছিলাম কম বেশি। এখন আমরা একটু এই ক্যালকুলেটারে আরও ভিতরের দিকে জানার চেষ্টা করব। ম্যাট্রিক্স সলভের জন্য আমাকে ক্যালকুলেটারে ম্যাট্রিক্সের একটা মোডই দেওয়া আছে, সেই মোডে আগে প্রবেশ করতে হবে। সো গেলাম মোডে গিয়ে আমি দেখি 6 নম্বরে উল্লেখ করা আছে ম্যাট্রিক্স, সো দিলাম 6। এখন ফার্স্টে আমাকে ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স নিতে হবে, ম্যাট্রিক্স ABC। সো ফার্স্টে যেহেতু আমি একটা ম্যাট্রিক্স ইনপুট নিব, সো আমি ফার্স্টে A ম্যাট্রিক্সে নিলাম 1 দিয়ে। এখন আমাকে 1 ম্যাট্রিক্সটা ক্রম দিতে হবে। আমরা আশা করি সব ক্রমই জানি ম্যাট্রিক্সের। আর আমাদের ক্যালকুলেটর 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত সলভ করতে পারে, 4 হয়ে গেলে ও আর সলভ করতে পারে না, ওর লিমিটেশন এটা। সো আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা আমাদের খাতায় দেওয়া আছে সেটা হচ্ছে একটি 3/3 ম্যাট্রিক্স। সো আমরা সিলেক্ট করে নিলাম 3/3, 1-এ আছে। সো 3/3 ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাট্রিক্সটায় ইনপুট বসাবো। সো ইনপুট বসালাম 1 2 3 4 5 6 7 8 8 বসানো হয়ে গেল। এখন আমরা এসি দিলাম। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা ম্যাট্রিক্স বি ইনপুট করতে হবে। এখন কিন্তু আমাদের ক্যালকুলেটরটি দেখুন ম্যাথ মোডে আছে, MAT ম্যাট্রিক্স মোডে আছে। এতক্ষণ কিন্তু আমাদের ক্যালকুলেটরের উপর লেখা ছিল ম্যাথমেটিক্স।
অঙ্ক মানে গণনা করার মোডে ছিল, এখন কিন্তু ম্যাট্রিক্স মোডে আছে। সো এখন আমাদের আর মোডে যাইতে হবে না। এখন আমরা কি করব, এখন আমাদের ক্যালকুলেটারে এই বাটনগুলোর উপরে দেখুন স্ট্যাট, কমপ্লেক্স, বেজ, ম্যাট্রিক্স, ভেক্টর আলাদা আলাদা কিছু নাম দেওয়া আছে। সো আমরা এখন শিফট দিয়ে ম্যাট্রিক্স মোডে যাব। যাওয়ার পর এখানে আমার উল্লেখ করা আছে ডাইমেনশন, ডেটা, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, ম্যাট্রিক্স অ্যান্সার, ডিটারমিনেন্ট, ট্রানজিশন। আচ্ছা, ট্রান্সম্যাট্রিক্স আর কি। আচ্ছা, এখন আমরা ফার্স্টে ম্যাট্রিক্স এ ডিফাইন করছি, এখন ম্যাট্রিক্স বি ডিফাইন করব বা ম্যাট্রিক্স বি এর ডাইমেনশন সেট করব। সো আমরা দিলাম ডাইমেনশন দিয়ে, ম্যাট্রিক্স এ কিন্তু আমাদের অলরেডি সেভ করা আছে। সো আমরা এখন ম্যাট্রিক্স বি সেভ করব। ম্যাট্রিক্স বিও হচ্ছে আমাদের খাতায় দেওয়া আছে 3/3 ম্যাট্রিক্স। সো 1 দেওয়ার পরে ম্যাট্রিক্স বিটা ইনপুট করব। ম্যাট্রিক্স বি আমাদের দেওয়া আছে 4 5 6 7 5 3 8 2 0। ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি ডিফাইন করা শেষ। এখন আমরা ম্যাট্রিক্সের নর্মালি কি করতে পারি, ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ কিন্তু ক্যালকুলেটারে করার দরকার পড়ে না। ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা 1 - 4 করলে মাইনাস হয়ে গেল, 1 + 4 করলে প্লাস হয়ে গেল। সো ম্যাট্রিক্সের যোগ আমরা ক্যালকুলেটারে করে সময় নষ্ট করব না। আমরা ম্যাট্রিক্সের গুণটা করতে পারি, কারণ গুণটা হচ্ছে একটু কনফিউজিং, কারণ এর সারির সাথে ওর কলাম গুণ করো প্লাস এইভাবে এইভাবে লিখো, এটা একটু কনফিউজিং। সো এটা আমরা খাতায়, যদি রিটার্নে আসে তখন তো খাতায় করতেই হবে, আর যদি এমসিকিউতে আসে সেক্ষেত্রে আমরা করতে পারি। কীভাবে করতে পারি, আমাদের ম্যাট্রিক্সে আগে যাইতে হবে। কিভাবে যাব, শিফট ম্যাট্রিক্স। এখন আমরা কি ম্যাট্রিক্স এ নিব, রাইট? তাহলে ম্যাট্রিক্স এ কততে আছে, 3-তে দিলাম, ম্যাট্রিক্সে দিলাম গুণ। এরপর কি করব, ম্যাট্রিক্স বি, আবার শিফট দিয়ে ম্যাট্রিক্সে গিয়ে 4 নম্বরে আছে ম্যাট্রিক্স বি, দিলাম 4। ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি হয়ে গেল। আমরা এবার ইকুয়ালস টু দিব, দিলে এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটাই কিন্তু আমাদের নতুন ম্যাট্রিক্স। 42 21 12 99 57 39 148 91 66, এইটাই কিন্তু আমাদের ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর গুণফল। এখন আমরা শিখব কীভাবে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নির্ণয় করা যায়। আমরা ডিটারমিনেন্টও খাতায় খুব দ্রুত করে ফেলতে পারি, তারপরেও যদি আমরা শিখতে চাই একান্তই, সেক্ষেত্রে শিফট দিয়ে ম্যাট্রিক্সে যাব। যাওয়ার পরে 7 নম্বরে আছে ডিটারমিনেন্ট, দিব ডিটারমিনেন্ট। এখন আমরা মনে করেন এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই। সো আমরা আবার গিয়ে এ সিলেক্ট করব, কীভাবে 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক 3 চলে আসছে। সিমিলারলি এর জায়গায় যদি বি করতে চাইতাম তাহলে বির 4-এ ছিল বি, সো বি দিয়ে ম্যাট বি ডিটারমিনেন্ট বের করতে পারতাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এইটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট বলতে এটা আমরা খাতায় যদি করতে চাই তাহলে আমাদের অনেক বড় হয়। সিকিউ এর জন্য তো ওইভাবেই করতে হবে, কিন্তু যদি এমসিকিউতে আসে কখনো বা আমাদের করার পরে আমরা মিলায় নিতে চাই যে মিলতেছে কিনা, সেক্ষেত্রে আমরা কি করব চলুন দেখে আসি। তাহলে শিফট দিব, শিফট দিয়ে ম্যাট্রিক্স দেওয়ার পরে আমি যে ম্যাট্রিক্সটা নিব সে আমি মনে করেন এ ম্যাট্রিক্সের মানে বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই। সো 3 নম্বরে আছে ম্যাট্রিক্সে, দিলাম 3। এখন দেখুন x⁻⁻1 এইটাই কিন্তু ইনভার্স সাইন, রাইট? সো এইটা দিয়ে দিব, দিয়ে ইকুয়ালস টু দিয়ে দিলে আমার যে ম্যাট্রিক্সটা আসতেছে এইটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। এখন এইখানের মানগুলো আছে হচ্ছে দশমিকে। যদি দশমিকে বসাইতে চান কোনো সমস্যা নেই, যদি দশমিকে বসাইতে না চান তাহলে দেখেন আপনি যে মানটার উপরে আসেন ওইটারই কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে -8, এই যে সাইনটা এটা মানে হচ্ছে বাই, তাহলে -8/3, এটা হচ্ছে 8/3, এটা -1, এটা হচ্ছে 10/3, এটা হচ্ছে -13/3, এটা হচ্ছে 2, এটা -1, এটা 2, এটা -1। সো আমরা দশমিকে চাইলে দশমিকে লিখবো, যদি ভগ্নাংশে রাখতে চাই ভগ্নাংশে রাখতে পারবো এবং ম্যাট্রিক্সটা এইভাবে লিখতে পারবো। আমরা পেয়ে গেলাম কিভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করতে হয়। সো দেন আমরা এবার চলে যাব ভেক্টরে। ভেক্টর ম্যাট্রিক্সের মতো আলাদা একটা মোড। সো মোডে যাব, যাওয়ার পরে আমরা ফার্স্টে ভেক্টরে যাব। ভেক্টর 8 নম্বরে আছে, দিব ভেক্টর। এখন সিমিলারলি ম্যাট্রিক্সের মতো আমরা একটা ভেক্টর ফার্স্টে ইনপুট দিয়ে নিতে হবে। সো দিলাম 1 ভেক্টর এ। এখন ভেক্টর এ এখানে 3 আর 2 বলতে বোঝাচ্ছে
যে আমার ভেক্টরটা কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক। এখন আমরা সব অঙ্কেই ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে কাজ করব। যদি আই এর সহগ কিছু দেওয়া না থাকে, তাহলে মানে কিছু দেওয়া না থাকে বলতে যদি আই না থাকে তাহলে আমরা আই এর সহগ 0 ধরে নিব, জে না থাকলে জে এর সহগ। কিন্তু আমরা নর্মালি ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে কাজ করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে 3 মাত্রিক নিয়ে নিলাম 1 দিয়ে। তাহলে প্রথমটা হচ্ছে আই, দ্বিতীয়টা হচ্ছে জে, তৃতীয়টা হচ্ছে কে। তাহলে আই এর সহগ আমাদের এখানে যে আমরা ভেক্টরটি দিয়েছি সেটা যদি দেখি 30i, তাহলে দিয়ে দিলাম 30। জে নাই, জে নাই, তার মানে জের সহগ হচ্ছে 0, আর কে এর সহগ হচ্ছে -100। সো কে এর সহগ আমরা দিয়ে দিব হচ্ছে -100। ডান, এই আমাদের এ ম্যাট্রিক্স ইনপুট হয়ে গেল। কিন্তু এখন আমরা এ ভেক্টর ইনপুট হয়ে গেল। এখন আমরা ঠিক যেভাবে ম্যাট্রিক্স সেটটা করছিলাম ওভাবে ভেক্টরে যাব। ভেক্টর দেখেন কত নম্বরে আছে, 5 নম্বরে। সো শিফট দিয়ে 5। এখন আমাদের ভেক্টর এ কিন্তু নেওয়া শেষ হয়ে গেছিল। সো ডাইমেনশন নিব হচ্ছে ভেক্টর বি এর। সো ফার্স্টে ডাইমেনশনে ঢুকবো, দেন ভেক্টর বি নিব। ভেক্টর বিও ত্রিমাত্রিক নিব। সো 1 এই 3 আছে আর কি। সো ত্রিমাত্রিক, এবং ভেক্টর বিটার ইনপুট আমরা নিব 3 + 4 - 10। ব্যাস, আমাদের কিন্তু ভেক্টর এ এবং ভেক্টর বি ইনপুট নেওয়া শেষ। এখন আমরা কি কি করতে পারি একটা ভেক্টরকে দিয়ে, এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা একটা ভেক্টরের ফার্স্টে আমরা চিন্তা করি ডট গুণন করব, তারপর চিন্তা করি আমরা ভেক্টরটির ক্রস গুণন করব। এই দুইটাই নর্মালি ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণন, এছাড়া আমরা সেভাবে তেমন কিছুই করি না। সো ভেক্টরের ডট গুণন তো মোটামুটি ইজি, আমরা ক্যালকুলেটর ছাড়াও খুব সহজেই করে ফেলতে পারি। কিন্তু ভেক্টরের ক্রস গুণনটার জন্য আমাদের নির্ণায়ক এনে একটু ঝামেলা করে করতে হয়। সো আমরা যদি ঝামেলা না এড়িয়ে ডিরেক্ট এইভাবে করতে চাই তাহলে কিভাবে করতে পারি চলুন দেখি। আমরা ঢুকবো ভেক্টরে, দিয়ে ভেক্টর এ নিব ফার্স্টে। তাহলে ভেক্টর এ আছে 3 নম্বরে, সো 3। দেন আমি যদি ডট গুণন করতে চাই, দেখেন এখানে কিন্তু ডট বলে কিছু নাই। এই যেটা আছে এটা কিন্তু দশমিক আর ডট কিন্তু সেম না। সো আমাদের ডটের জন্য আলাদা একটা ফাংশনই দেয়া আছে। আবার আমরা শিফট চেপে ভেক্টরে ঢুকবো। এই দেখেন 7 নম্বরে আছে ডট। সো দিলাম 7, দিলে দেখেন ভেক্টরের পরে ডট আসছে। এবার ডট আমরা যে বি ভেক্টর নিব, সো বি 4। ভেক্টর এ এবং ভেক্টর বি ডট গুণন করলাম, 1090 হচ্ছে এদের ডট গুণনের অ্যান্সার। সিমিলারলি ক্রস গুণন আরও সোজা। আমরা দিব শিফট দিয়ে ভেক্টর যেটা ডিফাইন করছিলাম সেটাই যাব, 3 নাম্বার নিব। ক্রস হচ্ছে এই ক্রসই ক্রস গুণনের ক্ষেত্রে। সো আবার আমরা ভেক্টরে যাব, গিয়ে ভেক্টর 4 দিয়ে ভেক্টর বি নিব। ভেক্টর এ এবং ভেক্টর বি ক্রস গুণন করলে আমরা প্রথমটা 400i, যে এটাতে থাকবে না 0, ইন্টু 120 120k। তাহলে 400i + 120k, এইটাই হচ্ছে এই যে ভেক্টর দুইটা দেওয়া আছে এই ভেক্টর দুইটার ক্রস গুণন। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখব। এই জিনিসটা আসলে আমরা রিটেনে আসলে অনেক বড়ভাবে করি। আমরা ডিরেক্ট এক্স বরাবর উপাংশ ভাগ করি, ওয়াই বরাবর উপাংশ ভাগ করি, দেন আমরা স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে হচ্ছে আমরা লব্ধি পাই, এবং ভাগ করে দিই তাহলে হচ্ছে আমরা থিটা পাই। কিন্তু কিভাবে যে এখানে যদি অনেকগুলা বলের লব্ধি থাকে সেক্ষেত্রে, কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়েও এই জিনিসটা করতে পারি। ক্যালকুলেটর দিয়ে এটা করতে জন্য আমাদেরকে মানে ক্যালকুলেটরটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর যদি খাতায় ওইভাবে করি তাহলে তো আর কোনো ঝামেলা নেই, ওটা তো আমরা সবাই পারি ইজি। তারপর আমরা শিখি ক্যালকুলেটর দিয়ে কিভাবে এটা করতে হয়। সো এটার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে যে মোডে নিতে হবে সেইটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল ফরম্যাটে, কারণ এটা খুবই জটিল আমরা সবাই বুঝতেছি। সো নিলাম আমরা কমপ্লেক্স মোডে। নেওয়ার পরে আমরা এখানে দেখব প্রথমে 20 নিউটনের একটা বল আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এন্টিক্লকওয়াইজ 45 ডিগ্রি কোণ করে। সো আমাদেরকে 20 এবং 45 একসাথেই কিন্তু ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করছি সবাই খুব খেয়াল করেন। আমরা বলের মান দিলাম 20, কোণ যে 45, এটা কিভাবে বলবো দেখেন, এইখানে এই যে ছোট্ট করে মাইনাস সাইন, এর উপরে বেগুনি রং দিয়ে একটা ব্র্যাকেট,
তার মধ্যে একটা কোণের মতো সাইন দেওয়া আছে। বেগুনি রং মানে হচ্ছে কি, এ দেখেন আই কিন্তু বেগুনি রঙের, বেগুনি রং মানে হচ্ছে কমপ্লেক্স ফরম্যাটে যাওয়ার পর এটা কাজ করবে। সো আর যেহেতু বাদামি রঙে কোণ দেওয়া, সো শিফট দিয়ে এইটা দিলেই দেখেন কোণের সাইনটা চলে আসছে। আদারওয়াইজ কিন্তু কোণ, আপনি যদি কমপ্লেক্স মোডে না যান তাহলে কিন্তু এই কোণের সাইনটা যতই শিফট দিয়ে আসুন আসবে না। সো আগে কমপ্লেক্স মোডে যাইতে হবে, দেন এখান থেকে আসতে হবে। দেন যাই হোক, আমরা এখানে কোণ হচ্ছে 45 ডিগ্রি বসাই দিলাম। এখন যোগ করব, যেহেতু লব্ধি বের করবো, সো যোগই হবে। পরেরটা আছে হচ্ছে ডিরেক্ট এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে 10 নিউটন বল। সো আমরা দিব 10 শিফট দিয়ে কোণ 90 ডিগ্রি। আচ্ছা, প্লাস এরপরেরটা আমাদের আছে হচ্ছে 180 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 180 ডিগ্রিতে আছে কত, 30 নিউটন বল। সো আমরা সেটা করে ফেলাই। 30 নিউটন বল আছে হচ্ছে 180 ডিগ্রিতে, প্লাস এরপর আমাদের আছে 196 নিউটন বল 90 প্লাস 90 প্লাস 90 270 ডিগ্রি কোণে। সো 196 ডিগ্রি বল, কোণ হচ্ছে 270, প্লাস এরপরেরটা আমাদের দেওয়া আছে এই দিকে 30, তার মানে পুরাটা 360 হইলে এক্স অক্ষের দিকের সাথে এটার কোণ আছে টোটাল 360 মাইনাস 30, 330 ডিগ্রি 70 নিউটন বল। তাহলে দিলাম 70, কোণের সাইন আনলাম 330 ইকুয়ালস টু, সবগুলা কোণের মান এভাবে বসানোর পরে আমাদের অ্যান্সার আসলে একটা জটিল সংখ্যায়, লাস্টে আই আছে। কিন্তু আমরা তো জটিল সংখ্যা রাখতে চাই না, আমরা চাই যে একটা লব্ধি আর চাই হচ্ছে একটা থিটা। সো আমরা আর থিটা ফর্মে চাই। আর থিটা ফর্মের জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ফার্স্টে এখান থেকে কমপ্লেক্স মোডে যাব, শিফট দিয়ে 2তে কমপ্লেক্স মোড যাব, যাওয়ার পরে আমরা দেখতেছি আর থিটা একটা ফর্মেট 3 নাম্বার। আচ্ছা, এইটার আগে হচ্ছে আমরা আমাদের অ্যান্সারই তো অলরেডি আমাদের যে জটিল সংখ্যাটা আসছিল নতুন, যেটা তাতে অ্যান্সারেই সেভ করা আছে। সো অ্যান্সার আমরা অ্যারো দিয়ে আর থিটা ফর্মে চাই, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা দেখব আমাদের আসছে 211.64, এটা হচ্ছে আমাদের লব্ধির মান, আর আমাদের কোণটা আসছে হচ্ছে -77.789। সো আমাদের কোণটা হচ্ছে এক্স অক্ষ থেকে -77 ডিগ্রি, মানে কি নিচের দিকে, হয়তো বা এরকম দিকে, যদি 70 ডিগ্রি, তো তার মানে এরকম একটা দিকে আমাদের লব্ধিটা কাজ করবে। যাই হোক, আমরা এভাবে শিখলাম কিভাবে অনেকগুলা ভেক্টরের লব্ধি এবং কোণটা একবারে আমরা পেয়ে যাই। আমরা কমপ্লেক্স মোডে আসি, এবং খুব ইন্টারেস্টিংলি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ডিগ্রিতে আসি। তার মানে আমরা এখানে যে কোনগুলা ইনপুট করছি সেগুলো কিন্তু সব ডিগ্রিতে ছিল। যদি ভুলক্রমে এখানে আর থাকতো, রেডিয়ান থাকতো, তাহলে কিন্তু আমাদের, যদি আমরা 45 দিতাম, তাহলে ও কিন্তু ধরে নিত 45 রেডিয়ান, মান কিন্তু সেম আসতো না, ভুল হয়ে যেত। সো আমি বারবার বলছি, এই জিনিসের দিকে খুব ভালোভাবে আমরা খেয়াল করব যে ডিগ্রি আছে নাকি রেডিয়ান আছে, আমি ডিগ্রিতে মান বসাতে চাই নাকি রেডিয়ানে মান বসাতে চাই। আমি সব থেকে আবার বলছি, সেম কথা সাজেস্ট করবো, আপনারা রেডিয়ানে যাওয়ার দরকার নাই, আপনারা নর্মালি ডিগ্রিতেই সেট করুন, ডিগ্রিতেই অ্যান্সার বের। এবার আমরা ত্রিকোণমিতির কিছু প্রবলেম সলভ করে নিই, যেগুলো এমসিকিউতে আসে, এবং এমসিকিউতে আসলে খুব প্যারাদায়ক হয় বড় মান বের করে ফেলার। আমরা দেখি প্রথমে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 × cos x + sec x = 5 হলে x = কত, এখানে আমাদের n পাই ± π/3, 2n পাই ± π/3, n পাই ± π/6, 2n পাই ± π/6 দেওয়া আছে। আমরা ফার্স্টে n এর একটা মান ধরে নিই, কারণ nটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই, সেখান থেকে আমাদের তো উত্তরে n আসাটা আসলে সম্ভব না, তাই n এর একটা মান ধরে নিই। এবং এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে প্রযোজ্য, আমার যদি এক্সামে পরীক্ষার সিকিউতে আসে, সো তখন কিন্তু আমাকে বড়োভাবেই করে নিতে হবে, যেভাবে আমরা শিখছি। যাই হোক, n এর মান যদি প্রথমে 0 ধরি, তাহলে দেখেন তো 1 আর 2 নাম্বার যে অপশানটা, দুইটাই সেম হয়ে যায়, কারণ n পাই 0 হয়ে যায়, 2n পাই n এর মান 0 থাকলে 0 হয়ে যায়। সো দুইটাই π/3 থেকে, যেটা আমাদের অপশানে রাখলে হবে না। তাই আমরা কি করব, যে 0 ধরবো না, 1 ধরবো। যদি 1 ধরি তাহলে π ± π/3, 2π ± π/3, হ্যাঁ দুইটা কিন্তু আলাদা অপশান, সো এটা 1 ধরাই যায়। তাহলে আমরা যদি 1 ধরি, তাহলে আমরা এবার সব 1 দিলাম, যে n π ± π/3, তাহলে
পাই প্লাস মাইনাস পাই বাই 3, তাহলে পাই মানে কত 180 ডিগ্রি, আর পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি। তাহলে প্রথম অপশানে 180 মাইনাস 60 মানে কি 120। এখন আমরা দেখব 120 দিলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা সিদ্ধ হয় কিনা। সো আমরা এখন বসাবো। তার আগে হচ্ছে আমি বলে নিই, ক্যালকুলেটরটাকে রেডিয়ান থেকে অবশ্যই ডিগ্রি মোডে নিয়ে নিতে হবে, এবং যদি অন্য কোনো মোডে থাকে লাইক কমপ্লেক্স বা ইকুয়েশন বা ভেক্টর বা ম্যাট্রিক্স, সেখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই কম্পিউট মোডে নিয়ে নিতে হবে, কম্পিউট মোড, এবং এখান থেকে আমরা ডিগ্রিতে নিয়ে নিব। আমার ডিগ্রিতে নেওয়াই আছে, আবার মনে করে দিই ডিগ্রিতে নিতে গেলে শিফট সেট আপ এবং 3। যদি আমি কখনো রেডিয়ানে না নিই তাহলে আমার ক্যালকুলেটর সবসময় ডিগ্রিতে থাকবে। যাই হোক, আমরা তাহলে দেখলাম আমাদের প্রথম অপশানটা ছিল হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 2 ইন্টু cos 120 প্লাস সেক মানে হচ্ছে 1 বাই cos, সো 1 বাই cos 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত -5, বাট আমাদের অ্যান্সারে আছে শুধু 5, তার মানে এই অপশনটা ভুল। দ্বিতীয় অপশনটা যাই, দ্বিতীয় অপশনটাই দেওয়া আছে হচ্ছে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3, যেহেতু এদের মান 1, তাহলে 2 পাই মানে কত 360 ডিগ্রি, পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমি যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার থাকে কত 300 ডিগ্রি। আমি কিন্তু ইচ্ছা করলে 60 ডিগ্রি যোগও করতে পারতাম, একই কথা আসবে, ভুল আসবে না কোনোটাই। আমি আগেরটা মাইনাস করছি বলে এটাও মাইনাস করে দেখালাম। আচ্ছা ধরেন আমরা এটা প্লাস করে দেখাবো, 360 আর 60 কত 420, ওকে 420 ডিগ্রি চিন্তা করলাম, তাই তো নাকি 420, তো হ্যাঁ 20। আচ্ছা, সো আমরা এখন 420 যদি দেই তাহলে 2 ইন্টু cos 420 প্লাস 1 বাই cos 420, সরি ব্র্যাকেট নিচে একটা হবে দেন উপরে একটা হবে, ক্লোজ করলে দেখবো অ্যান্সার 5। সো দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা এইভাবে আসলে মনে রাখবো। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এ আর বি এর দুইটা মান ধরে নিব সিমিলারলি, আমি একদম সেম। আমরা এ এবং বি এর সব থেকে ছোট ছোট মান ধরবো, দরকার এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 ধরবো, কারণ যত বড় মান ধরবো তত আমাদের ক্যালকুলেটর সলভ করতে দেরি হবে। দরকার আর একটা কাজ করি, আরও ছোট মান ধরি, এ ইকুয়াল টু 0.1 ধরেন, এ ইকুয়াল টু 0.1, বি ইকুয়াল টু 0.2। এ এবং বি 0.1 0.2 ধরে ক্যালকুলেটরে বসান, সাইন ইনভার্স কজ ইনভার্স একটা মান আসবে, সেই মানটাকে রাখেন এখানে, রেখে দেন অপশানগুলোতে এ এবং বি এর জায়গা 0.1 0.2 বসান, বসে চারটা অপশান চেক করেন, 3টা পর্যন্ত চেক করা লাগবে, 3টা যদি 3টার মধ্যে কোনোটা মিলে গেলে তো গেলই, আর নাইলে চোখ বন্ধ করে 4 নাম্বারটা অ্যান্সার, যেহেতু আমাদের এক্সামে নান বা কোনোটাই না বলে কোনো অপশান থাকে না নর্মালি। সো এভাবে এটা আমি করে দেখালাম না, এটা আসলে সবাই পারবেন। আচ্ছা, এরপরে একটা খুব মজার ম্যাথ, এই ম্যাথটা আমাদের আছে এবং আমরা আসলে সবাই এটা অ্যান্সার কম বেশি গেস করতে পারি, কিন্তু আমরা আসলে এটা একটু শিখবো ক্যালকুলেটরের মাধ্যমে, অন্য ক্যালকুলেটরের একটা নতুন ফিচার সম্পর্কে জানবো, সামেশন, কীভাবে আমরা ক্যালকুলেটর সামেশন করতে পারি। আচ্ছা, এখানে একটা ধারা টাইপের দেওয়া আছে, সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 90। সো আমরা এখানে বুঝতে পারতেছি সাইন স্কোয়ারের পরে 10 20 30 40 50 60 70 80 90 পর্যন্ত যোগ আর কি, মানে 10 10 করে বাড়তেছে। সো এখানে আমাদের টোটাল কয়টা রাশি আছে চিন্তা করে দেখেন তো, 9টা রাশি আছে। শুরুটা 1 থেকে, মানে যদি আমি 10কে 1 ধরি আর কি, 10 ইন্টু 1, আর তাহলে একদম লাস্টেরটা হয়ে যায় কিন্তু 10 ইন্টু 9। আচ্ছা, আর আমাদের যে ফাংশনটা, মানে ফাংশনটা কিন্তু কিসের, যে সাইন স্কোয়ার 10x, এটা বলা যায় x ইকুয়াল টু প্রথমটায় 1, দ্বিতীয়টায় 2, তৃতীয়টায় 3, চতুর্থটায় 4, লাস্টেরটায় যে 9। তাহলে কি ফাংশনটা হচ্ছে সাইন স্কোয়ার 10x, আর x এর মান হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এখন আমরা এটাকে সলভ কিভাবে করব? আমরা এটাকে সলভ করতে পারি এইভাবে, দেখেন এইখানে একটা সামেশন সাইন আছে লগের উপরে, লগের এই বেজ দেয়ার যেটা, এটার উপরে সামেশনের মতো। সো আমরা দিব শিফট দিয়ে এইটা প্রথমে নিব, এইখানে হচ্ছে আমরা আমাদের যে ফাংশনটা সেটা বসাবো। আমাদের ফাংশন দেখেছিলাম সাইন স্কোয়ার, তাহলে আগে একটা ব্র্যাকেট দিয়ে নেই, সাইন
10 এবং বলছিলাম কি এক্স দিতে হবে, এক্সের মান 1 থেকে শুরু। তাহলে প্রথমে সাইনের ভিতরের ব্র্যাকেটটা কমপ্লিট করি, দেন হচ্ছে আমি যে ব্র্যাকেটটা দিয়েছিলাম সেইটা দিয়ে তার উপরে স্কোয়ার দিই, আর দেন বাইরের ব্র্যাকেটটা হচ্ছে ওদের নিজেদের যে ফাংশনের ব্র্যাকেট। আচ্ছা, এক্সের মান শুরু কিসে? 1 থেকে, কারণ প্রথমটা কি সাইন স্কোয়ার এক্স, পরেরটা সাইন স্কোয়ার 2, আর একদম লাস্টেরটা কি সাইন স্কোয়ার 10 ইন্টু 9। তাহলে এক্সের মান শেষ হবে কিন্তু 9-এ, যে তার মানে আমরা এখানে 9 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন একটু ওর ক্যালকুলেট করতে সময় লাগলো এবং চলে আসলো 5। এখন আপনি বলতে পারেন কি ভুলভাল করলেন, মিলল কেমনে? আচ্ছা, সাইন স্কোয়ার 90-র মান কত? 1। আচ্ছা, সাইন স্কোয়ার 90-র আগে কি আছে? সাইন স্কোয়ার 80। তাহলে সাইন স্কোয়ার 80 আর সাইন স্কোয়ার 10 মিলে কিন্তু আরেকটা সাইন স্কোয়ার 90 হলো, তার মানে আরেকটা 1। সিমিলারলি 70 আর 20 মিলে হইল কত? আরেকটা 90। 30 আর 60 মিলে হইল আরেকটা 90। 50 আর 40 মিলে হইলো আরেকটা 90। টোটাল 5টা 90 হইল, তার মানে অ্যান্সার 5 ইন্টু 1 মানে 5, এবং আমাদের অ্যান্সারও কিন্তু সেটাই আসছিল 5। ওকে, এবার আমরা শিখব ফাংশন। আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে একটা ফাংশনের ইভেন ফাংশনটা কত থেকে কত পর্যন্ত এইটা চিন্তা করে বের করে ফাংশনের কোন কোন উপাত্তের জন্য গ্রাফে কোন কোন মান আসবে এটা আমরা বের করে ফেলতে পারি। আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু cos কিউব 4x। ফাংশনটা কত থেকে কতর মধ্যে যাবে? -3π/4 থেকে 2π। -3π/4 মানে হচ্ছে 3×54, 540/4 মানে 270 ডিগ্রি। তাহলে -270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত আমাদের এই গ্রাফটা বিস্তৃত, মানে এই ফাংশনটা বিস্তৃত হবে। এবং এই ফাংশনের জন্য আমার গ্রাফে একটা মানে লাইক ওই যে আমরা মনে করেন -270-এর জন্য বের করব, এরপর মনে করেন আমরা মনে করেন 30 করে কমাবো, তাহলে -270-এর পরে হচ্ছে কত? -240, এরপর -210, এরপর -180, এরপর -150, এরপর -120, এরপর -90, এভাবে করে করে আমরা 360 পর্যন্ত যাব। এখন যদি আমরা এইটাকে ক্যালকুলেটরে প্রত্যেকবার বসায় বসায় দেখা লাগতো যে -270-এর জন্য এত আসে, -210-এর জন্য এত আসে, -150-এর জন্য এত আসে, তাহলে কি পরিমাণ টাইম কনজিউমিং হইতো। সেইটা যাতে না হয় আমরা এখন শিখব কীভাবে আমরা এটাকে একবারে জাস্ট একটা কমান্ড দিয়ে ক্যালকুলেটরে বের করে ফেলতে পারি। এর জন্য আমাদেরকে যাইতে হবে মোডের পরে টেবিল, কারণ আমাদের অ্যান্সারটাকে টেবিল আকারে সাজাবো আমরা যেহেতু উপাত্ত। তো দিলাম 7। আচ্ছা, এফ অফ এক্স মানেই কিন্তু ওয়াই, তার মানে ওয়াই ইকুয়ালস টু কস কিউব 4x লেখা। তো তাহলে আমি একটা ব্র্যাকেট দিয়ে নেই, ব্র্যাকেট দিয়ে আমি লিখি কজ 4x, না 4 আলফার মান এক্স, এটা হচ্ছে কিউব, লিখলাম এফ অফ এক্সের মান আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে বলতেছে স্টার্ট কত? -270 ডিগ্রি থেকে, দিলাম -270 ডিগ্রি, এন্ড 360 ডিগ্রি। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমি কেন ডিরেক্ট পাই দিয়ে দিলাম না? এই কারণে পাই দিয়ে দিলাম না কারণ আমার ক্যালকুলেটর আছে ডিগ্রি মোডে, এবং ডিগ্রি মোডে কিন্তু পাই কোণের মান না, ডিগ্রি মোডে কিন্তু ডিগ্রি দিয়ে দিতে হবে। যদি আমি আমার ক্যালকুলেটরকে রেডিয়ানে নিয়ে নিতাম তাহলে আমি ডিগ্রি পাইতে অ্যান্সার বের করতাম। যাই হোক, এন্ডে আমার আসবে হচ্ছে 360 ডিগ্রি, 360 ইকুয়াল টু দিব। এবার স্টেপ বলতে বোঝাচ্ছে যে আমি মানে কয় ধাপ ফাঁকে ফাঁকে মানগুলা যাচ্ছি। আমি যেরকম বললাম না যে আমি 30 ডিগ্রি করে কমাইতে চাচ্ছি, 270-এর পরে 240 চাচ্ছি, তারপর 210 চাচ্ছি, তারপর 180 চাচ্ছি, তারপর 150 চাচ্ছি। সো 30 করে কিন্তু আমার গ্যাপ, এই কারণে আমি এখানে সিলেক্ট করব 30, দিলাম 30 ইকুয়াল টু দিব, একটু সময় লাগবে, আমরা চলে আসছি অলরেডি। এই দেখেন এক্সের মান যখন -270 ডিগ্রি, এফ অফ এক্সের মান তখন 1, এক্সের মান যখন -240 তখন এক্সের মান -1.25, সরি -0.25, 210 হইলে 180 হইলে এত, 150 হইলে এত, 120 হইলে এত, 90 হইলে এত। দেখেন টোটাল 360 পর্যন্ত চাইছি না, দেখেন 360 পর্যন্ত চলে আসছে, টোটাল 22টা মান চলে আসছে। আমাদের ক্যালকুলেটর টোটাল 30টা পর্যন্ত মান মানে আলাদা আলাদা মানের জন্য বের করতে পারে আর কি। সো মানে এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা ফিচার আমাদের ওই অঙ্কগুলো করার জন্য।
আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। খোদা হাফিজ।